নমস্কার বন্ধুরা, আজকে 24শে সেপ্টেম্বর 2024, ঘড়িতে সময় রাত 11টা। মানে প্রতিদিনের মতোই আর একটা দিন আসার আর কয়েকটা মুহূর্ত পড়ে আছে। আজকে আমার যে কথাগুলো বলার আছে, আমি তো প্রতিদিনই কিছু কিছু নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি, বা আমরা সবাই হচ্ছি বলতে পারি। তার মধ্যে কিছু কিছু জিনিস মনে হয় যে একটু নিজেদের মধ্যে আলোচনা করার অবকাশ রাখে। এবং আমার মনে একটা শঙ্কা ছিল, বা বলতে পারেন একটা মন খারাপ ছিল, যে আমি তো আমার মতোই বলে যাই, শোনার লোক তো খুব বেশি নেই, শোনার লোক খুবই সামান্য কিছু মানুষ আমার কথা শোনেন। কিন্তু তাও আমার খুব ভালো লাগে যে আমার কথাগুলো খুব মন দিয়ে মানুষ শুনছেন, যে কথাটি শুনছেন তারা মন দিয়ে শুনছেন। এবং শুধু তাই নয়, তাদের মধ্যে সেই কথাগুলো বিশ্লেষণ করার মতো ইচ্ছে তৈরি হচ্ছে, এবং তারা সেই অনুযায়ী আমাকে লিখেও পাঠাচ্ছেন। এটা আমার কাছে একটা বড় পাওয়া। এবং যারা সমালোচনা করছেন তাদের জন্য আমি আরো বেশি করে ধন্যবাদ জানাবো, কারণ যে কোনো ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা, যাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলে, সেটা কিন্তু খুব জরুরি। কেউ যদি ভুল বলে, আমাকে যেমন আমার এক বন্ধু, আমি ওনার নাম বলছি না, মিস্টার কুন্ডু, উনি আমার ভুলগুলো সংশোধন করে দেন। আমি এক সময় পলিগ্রাফকে নার্কো টেস্টের মতো বলে দিয়েছিলাম, উনি আমাকে শুধরে দিয়েছেন। তেমনি গতকালের যে কথাটা আমি বলেছিলাম, সেখানে উনি কয়েকটা প্রশ্ন পয়েন্ট ওয়াইজ আমাকে করেছেন। উনি অনেকটা সময় ব্যয় করে লিখেছেন। আমি ভাবলাম যে আমি যদি আমার কথার মধ্যে দিয়ে ওনাকে উত্তর দিই, তাহলে বোধহয় ওনার বুঝতেও কিছুটা সুবিধা হবে, এবং আমার ভালো করে গুছিয়ে বলতে বা বোঝাতেও হয়তো সুবিধে হবে। উনি প্রথম যে পয়েন্টটা বলেছেন, সেখানে এই যে আমি আগের দিন বলেছিলাম যে এইভাবে একটা সার্জারি, প্ল্যান্ড সার্জারির জন্য কেন একটা দিনের হিয়ারিং পিছানো হবে। 20 তারিখ যে শুক্রবার যে ডেটটা হয়েছিল, যার বেসিসে 27 তারিখ একটা পরবর্তী শুনানির ডেট ধার্য করার কথা ছিল, সেই হিসেবে যিনি সরকার পক্ষের, মানে অ্যাটর্নি জেনারেল বোধহয় বলা হয়, আমি দেখুন আইনি টার্মস গুলো নিয়ে খুব খুব কনফিউজ, খোলাখুলি বলছি। কারণ মানে যাকে ওকালতনামা দেয়া হয়, সরকারের থেকে 35 জন 40 জন উকিল থাকতে পারেন, কিন্তু ওকালতনামা একজন করেন। সরকারের পক্ষে তিনি হচ্ছেন এই মুহূর্তে মাননীয়া আস্থা শর্মা। তিনি বা যে কোনো একজন বলেছিলেন যে 27 তারিখে তাদের আনঅ্যাভয়েডেবল পার্সোনাল রিজনে অসুবিধে আছে। তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমাদের উল্টো দিকে যারা আছেন, মানে ধরুন আমাদের যে অর্গানাইজেশন গুলো আছে যারা একইভাবে লড়ছেন, তাদের অনুমতি সাপেক্ষ ব্যাপারটা। তো সেই অনুযায়ী আমাদের কাছে মেল আছে, সেই মেলের ক্লারিফিকেশন চাওয়া হয়, এবং সেখানে 23 তারিখ মানে গতকাল এটা একটা হিয়ারিং এর মতো হয়েছে। সেই হিয়ারিং এ উনি দ্ব্যর্থহীনভাবে স্বীকার করেছেন, মানে মাননীয় আস্থা শর্মা, যে ওনার মায়ের সার্জারির জন্য বা ওই দিন প্ল্যান্ড সার্জারি আছে বলে উনি ডেটটাকে পিছাতে চাইছেন। আমি যে কালকে কথাটা বলেছিলাম, একদম এইটার বেসিসে বলেছিলাম। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি আমার সঙ্গে সহমত হয়েছেন, ওই প্রসঙ্গে যাচ্ছি না। 3 নম্বর প্রশ্ন, যেটা আমি আমার প্রফেশনের বাইরে গিয়ে বলেছিলাম, সেটা আপনি আমার কি বলবো অতিশয় উক্তি বলতে পারেন, সেটা হচ্ছে ফ্লাড সংক্রান্ত, ম্যান মেড ফ্লাড। কেন বলেছিলাম সেটাও আমি সেদিকে বলেছিলাম, কারণ আমার মনে হয়েছে যে একটা আন্দোলনের মুখকে ঘুরিয়ে দেয়া, বা মিডিয়া বলুন, যারা ওভারঅল একটা আন্দোলনকে বিভিন্নভাবে সাপোর্ট করছে, তাদের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। কেন বলছিলাম আমি বলি, তার কারণ এই যে ঝাড়খণ্ডে যদি আপনি শেষ 5 বছরের বৃষ্টি, ঝাড়খণ্ড এবং দামোদর উপত্যকা, এটা তো দামোদরকে নিয়ে হচ্ছে কথাটা, দামোদরের উপর ডিভিসি দুটো বাঁধ আছে, একটা মাইথন একটা পাঞ্চেত। এর মধ্যে
দামোদরকে নিয়ে যেহেতু কথাগুলো হচ্ছে, দামোদর ভ্যালি অঞ্চলে যেটা ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গে আছে, লাস্ট 5 বছরে কিন্তু বৃষ্টির খুব একটা এদিক ওদিক হয়নি। অথচ যে বন্যাটা হলো সেটা 2009-এর পর কিন্তু এবারে সবচেয়ে ভয়াবহ হলো। এর কারণ কি? এর কারণ হিসেবে বলা হচ্ছে যে 2.5 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে 17 তারিখ সম্ভবত, এবং সেটা আস্তে আস্তে কমে 80,000 হয়েছে। 2.5 লাখ থেকে কমে 80,000 হয়েছে 19 মানে বৃহস্পতিবার। এই অতিরিক্ত জল ছাড়ার জন্য এটা হয়েছে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে সেপ্টেম্বর এবং আগস্ট মাসে মোটামুটি কিন্তু দামোদরের ভ্যালি থেকে এই ধরনের ডিভিসি থেকে জল ছাড়া হয় প্রতি বছর। 19-20 হতে পারে, 2.5 লাখের জায়গায় 2.4 লাখ হতে পারে, 2.3 লাখ হতে পারে, কিন্তু পুরো স্ট্যাটিস্টিক্স ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে দেখতে পারেন। অথচ ইন্টারেস্টিংলি যেটা কেউ বলছে না যে প্রতিটা ডিসিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যারা অফিসিয়াল আছে তাদের সাথে কথা বলে নেওয়া হয়, যা কিন্তু লিখিত এবং স্বাক্ষরিত রয়েছে। শুধু তাই নয়, আমি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই। আপনি 19শে জুলাই, 17 থেকে 19শে জুলাই স্টেটসম্যান কাগজটা যদি দেখেন, জুলাই মানে আজ থেকে 2 মাস আগের কথা বলছি, সেই সময় কিন্তু 1.8 একর ফুট, আমরা জানি 1 একর ফিট মানে হচ্ছে 1.98 কিউসেক, মানে ধরুন 2 কিউসেক অ্যাভারেজ। 1.98টা বড্ড কাম্বারসাম, 2 কিউসেক মানে 1 একর ফিট মানে হচ্ছে 2 কিউসেক। ওই সময় আমাদের যেহেতু বৃষ্টি কম হয়েছে এবার, ভেবে দেখুন বৃষ্টি কম হয়েছে এবার, সেই জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যে জল ছাড়ার জন্য 1.8 লাখ একর ফিট মানে প্রায় 3.5 লাখ কিউসেক, মানে 2.5 ছাড়া হয়েছিল বলে এই অবস্থা। 3.5 লাখ কিউসেক অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করা হয়েছিল। দামোদর ভ্যালি বা ডিভিসি দিয়েছিল সেখানে 1.3 একর ফিট মানে ওই 2.5 লাখ কিউসেকের মতো, মানে কম দিয়েছিল। তাহলে জায়গাটা কোথায়, সমস্যাটা কোথায়? ম্যানমেড তো মাননীয়াই বলেছেন। আমি শুধু স্ট্যাটিস্টিক্স একটা দিয়ে দিলাম যে একটা সময়ে অনাবৃষ্টির জন্য এর থেকে বেশি পরিমাণ জল রাজ্য সরকার থেকে ডিভিসির কাছে দাবি করা হয়েছিল ঠিক 2 মাস আগে। এটা হলো একটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা সম্ভবত আমি এটার মধ্যে কভার করে ফেললাম। এবার আরেকটা যেটা আছে, 1 মিনিট, হ্যাঁ, বাঙালিদের ব্যাপারে আমি একটা বলেছিলাম। বিশ্বাস করুন এটা আমার কিছু দিল্লির বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া ফিডব্যাক, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি আপনাকে হয়তো তাদের সঙ্গে টেলিফোন করা ভয়েস রেকর্ডিং পাঠাতে পারবো, আমার মনে হয় না আমি ইউটিউবে কাউকে ভয়েস রেকর্ডিং দেব, কারণ এইটা আমার কাছে আনএথিক্যাল মনে হয়। আমি মাননীয় নন্দ ঘোষ নই, আমি অন্য কারুরটা এভাবে দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, তারা বলেছেন, আমি সত্যাসত্য যাচাই করতে যাইনি বা নিজে পার্সোনালি সেখানে গিয়ে বাড়ি ভাড়া নিতে যাইনি। আমি বাড়ি ভাড়া নিয়েছিলাম 2006 থেকে 2008 থেকে 2010 অব্দি দিল্লিতে সাফদারজং হসপিটালে যখন সিনিয়র রেসিডেন্সি করতাম মেডিসিনে, সেই সময় আমি দিল্লিতে 2 বছর কাটিয়েছি, দিল্লির অর্জুন নগরে, এবং সেখানে আমি ভাড়াতেই থাকতাম। আমার ওখানে কেনার মতো সামর্থ্য ছিল না, সবে তখন মাইনে পাওয়া শুরু করেছি বলা যায়। তার আগে অব্দি তো স্টাইপেন্ড পেতাম নামমাত্র, বলতে বাধা নেই। আমার স্টাইপেন্ড ছিল 2006, 7, 8-এ 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা মাসে। আর আমি যখন ইন্টার্ন ছিলাম 2004 থেকে 5, আমার মাইনে ছিল 4,848 টাকা, আর হাউস স্টাফের সময় 6,848 টাকা। এটা একটা অদ্ভুত ফিগার আমাদের দেয়া হতো গভর্নমেন্ট থেকে। এখন অনেক বেড়েছে, আমাদের সময় এটা ছিল, মানে 2004 থেকে 2008 অব্দি আমাদের রোজগারটা ছিল 6,000, 7,000, 8,000-এর মধ্যে পার মান্থ। সুতরাং ওই পয়সায় আমাদের পক্ষে বাড়ি ভাড়া তো দূরস্থান, মানে ভালো করে তখন 6 টাকা করে আমাদের গাড়ি ভাড়া লাগতো, 2 বার করে চেঞ্জ করে যেত, 12 টাকা করে পার ডে গাড়ি ভাড়াই চলে যেত, মানে 12 × 2 = 24। সেই মিলিয়ে গোটা মাসে কত টাকা নিজেদের খাওয়ার জন্য থাকতো সেটা এখন ভাবলে শিউরে উঠতে হয়।
আমার বাবা, আমি যখন ক্লাস 9-এ সেই সময় ভলেন্টারি রিটায়ার নিতে বাধ্য হয়েছিলেন 6 মাসের মাইনে হাতে নিয়ে। সুতরাং বিরাট সোনার চামচ মুখে দিয়ে জীবনটা কাটেনি। তো সেখানে দিল্লিতে তো বাড়ি ভাড়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না। সেই সময় কিন্তু এই প্রবলেম আমি ফেস করিনি, অন্তত যে বাঙালি বলে দিচ্ছে না এরকম কিছু হয়নি। ইদানিং নাকি এরকম সমস্যা হচ্ছে, সেটা জেনে আমি কথা বললাম। আমি সত্যতার পক্ষে কোনো প্রমাণ দিতে পারবো না, দুঃখিত। আর 6 নম্বর পয়েন্টটা যেটা উনি বলেছেন সেটা হচ্ছে একটা মানবিকতার জায়গা। অ্যাবসলুটলি আপনার সঙ্গে আমি 100% একমত যে প্রচন্ড খারাপ, প্রচন্ড অসৎ মানুষেরও নাগরিক অধিকার হিসেবে মানবাধিকার রয়েছে, আমি মেনে নিচ্ছি। এবং আপনি যেটা বলেছেন, হ্যাঁ, সেটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই। কারণ যেটা দিল্লির নির্ভয়া কাণ্ডে হয়েছিল, সেখানে যে মেন অ্যাকিউজ ছিল সে মাইনর বলে ছাড়া পেয়ে গিয়েছিল। ধনঞ্জয় চট্টোপাধ্যায় প্রকৃত খুনি কিনা সেই নিয়ে প্রশ্নাতীত ভাবে বলা যায় না। কারণ সেই সময়কার আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন একজন বড় মাথা ছিল যাকে আড়াল করে ধনঞ্জয়, ঠিক যেভাবে আজকে সঞ্জয় রায় স্কেপগোট হতে চলেছে, বলির পাঁঠা হতে চলেছেন, ঠিক সেইভাবেই কিন্তু ধনঞ্জয় চট্টোপাধ্যায় বলির পাঁঠা হয়েছিলেন। এবং সেই সময় তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী কাকতালীয়ভাবে নির্ভয়া মৃত্যুর ঠিক একদিন আগে যিনি পরলোক গমন হলেন, তার এবং তার স্ত্রীর বোধহয় একটা সক্রিয় ভূমিকা ছিল। বোধহয় বলছি, তার কারণ প্রমাণ করার কোনো জায়গা আমার নেই। সন্দেহাতীত ভাবে এটা কিন্তু বলা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা জাজমেন্ট সঠিকভাবে হয়েছে বলতে পারি না। হ্যাঁ, তবে যিনি এত নৃশংস হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, তারও মানবাধিকার আছে বলে আমিও আপনার সঙ্গে একমত। কিন্তু একটা জায়গায় একমত নই, সেটা হচ্ছে যারা উকিল তাদের তো আমাদের মতো হাত বাঁধা নয়। আমরা যেমন এথিক্যালি কাউকে চিকিৎসা করতে বাধ্য, ওনারা তো সেটা নন। বা যদি সেটা হয়েও থাকেন, তাহলে একটা অর্গানাইজড ওয়েতে আমি ডিলে করব কেন? আমি তো জিনিসটাকে এগোনোর চেষ্টা করব। সেইটা কিন্তু আমাদের অভাব আছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি হয়তো আমার ইমোশন থেকে কথাটা বলেছি। হ্যাঁ, আপনার সঙ্গে আমি সহমত যে সবার অধিকার আছে, কিন্তু আমাদের যেটা অধিকার আছে সেটা হচ্ছে এই বিষয়ে কমেন্ট করা, চাপ বৃদ্ধির একটা চেষ্টা করা, যাতে সঠিক সময়ে সঠিক কাজটা হয়। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে 4 দিন ধরে সরকারি তরফ থেকে একটা চেষ্টা হয়েছে এভিডেন্সকে ট্যাম্পার করার জন্য। তার একাধিক এভিডেন্স আছে এবং একই জিনিস করে চলেছে সিবিআই তার দীর্ঘ সময় নিয়ে। আজ পর্যন্ত কোনোদিন সিবিআই একটা যে কোনো ঘটনা, যেমন ধরুন সন্দেশখালীর ঘটনা, সঙ্গে সঙ্গে পেয়েছে হাতে, বা ধরুন এই হাঁসখালীর ঘটনা বেশ কিছুটা সময় তদন্ত হওয়ার পর পেয়েছে। ইভেন এর ঘটনা, আমাদের ইউপিতে যে ঘটনাটা ঘটেছে হাতরাস, অনেক দিন পর পেয়েছে। সবকিছু আমার সামনে সাজিয়ে দেবে আর সিবিআই খেয়ে উদ্ধার করবে, এটা তো হতে পারে না। অনেকজন প্রাক্তন সিবিআই কর্তা বলছেন যে যারা এখানে বসছেন তাদের কম্পিটেন্স নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমরাও তো যে ডাক্তারবাবুরা এরকম অর্থ নিয়ে বা অর্থ দিয়ে অনার্স পেয়ে যাচ্ছেন, সাপ্লি থেকে তাদের প্রমোশন হয়ে যাচ্ছে, তাদের এক জায়গা থেকে আরেক জায়গা প্রমোশন হয়ে যাচ্ছে, ভালো হাউস স্টাফশিপ পাচ্ছেন, বা ধরুন নিট বলে যে বড় পরীক্ষাটা হচ্ছে, যে পরীক্ষাতে এত কারচুপি, যেটার বেসিসে এমবিবিএস এর লোকজন ঢুকছে, মানে ঢোকা থেকে বেরোনো এবং বেরোনোর পর ডালপালা মেলা, পুরোটাই অর্থ দিয়ে পরিচালিত হচ্ছে। তো সেই জায়গায় সেই ডাক্তারদের কতটা আমরা বিশ্বাস করতে পারি, বা বলুন আপনারা বিশ্বাস করতে পারেন, এইখানটাতে তো একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে চাইছি যে অন্তত জাস্টিসটা তাড়াতাড়ি হোক, এবং তার জন্য যা যা করার কথা, বিশ্বাস করুন আমি আইন খুব একটা বুঝি না, কিন্তু আমি জানি যিনি লয়ার তিনি খুব ভালো বোঝেন আইনটা, এমন ভাবে উনি আইনটাকে এগিয়ে নিয়ে যান
যে তাড়াতাড়ি যাতে ব্যাপারটা হয়, নইলে মানুষের তো বিশ্বাস চলে যাবে। আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে যে সুপ্রিম কোর্টের উপর থেকে মানুষের আস্থা চলে যাচ্ছে, সিবিআই এর উপর থেকে আস্থা চলে যাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে আস্থা চলে যাচ্ছে, সর্বোচ্চ বিচারালয় থেকে আস্থা চলে যাচ্ছে। তাহলে মানুষ আস্থাটা করবে কার উপর? এই যে আমাদের মাননীয় ডেপুটি সুপার, যিনি বর্তমানে মুর্শিদাবাদে পোস্টেড, যিনি 2023 প্রথমবার মাননীয় অধ্যক্ষ সঞ্জীব ঘোষের বিরুদ্ধে বিভিন্ন রকমের তথ্য দিয়েছিলেন, তিনি বলছেন যে এই তথ্যগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো ওনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, মানে সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। এতটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল। এই দায়িত্ব কি স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ আধিকারিক নেবে না? কিভাবে আমার বিরুদ্ধে একটা কমপ্লেন আমার কাছেই চলে আসে? এটা হয় কখনো? কোনোদিন হতে পারে, কোনো লেভেলে হতে পারে, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো লেভেলে হতে পারে যে আমার বিরুদ্ধে যে কমপ্লেনটা সেটা আমার কাছেই চলে আসে? ভাবা যায়, কিন্তু সেটা হয়েছে, অ্যাকচুয়ালি সেটা হয়েছে। তাহলে এই মানুষগুলো কার কাছে যাবে? উনি বলছেন যে উনি একটা কপি টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পর্যন্ত দিয়েছেন, ওয়েস্ট বেঙ্গলে তো পসিবল সবাইকে দিয়েছেন। ইন স্পাইট অফ দ্যাট নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে মানুষ যাবেটা কোথায়, কার কাছে? সলিল চৌধুরীর গান তখন মানুষকে গাইতে হবে, তো সেটা কি খুব কাম্য আজকের দিনে? বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। এই জায়গাটা কি খুব প্রয়োজন আছে? এর থেকে মনে হয় না ঘুমিয়ে থাকলেই ভালো, কারণ এটা জাগলে তো প্রলয় হয়ে যাবে। আর সেটা যদি না চাওয়া হয় তাহলে কেন জিনিসটাকে এগোনো হচ্ছে না? সুপ্রিম কোর্ট বলছেন আমরা সিবিআই এর প্রোগ্রেস দেখে বিচলিত, তারা যে সমস্ত এভিডেন্স বের করছে তাতে আমরা শকড। অথচ সেই শকিং জায়গাটাতে মানুষের কাছে কোনো খোলসা হচ্ছে না যে কারা কারা এই শকিং কাজটা করেছে। অথচ আমরা সবাই কানাঘুষো বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি এবং বোঝা যাচ্ছে সেখানে প্রমাণের অভাব। একটা নার্কো টেস্ট, এই যে আপনি যে 6 নম্বর পয়েন্টটা বলেছেন, আপনি ভাবুন তো, একজন আসামি ভাবা হচ্ছে যাকে, তার নার্কো টেস্টে তার অনুমতি নিতে হবে, নইলে তার নার্কো টেস্ট করা যাবে না। তার জন্য এবার হায়ার অথরিটিকে বলা হচ্ছে এবং তারপর ডিসাইড করা হবে যে সে তার উপর নার্কো টেস্ট করা যাবে কিনা। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমি এতগুলো মানুষকে ভেজাল ওষুধ খাওয়াতে পারি, এতগুলো মানুষকে ভুয়ো সিরিজ দিতে পারি, কিন্তু আমার উপর কোনো ওষুধ প্রয়োগ করার আগে আমার অনুমতি নিতে হবে, সে আমি যত খারাপ কাজেই দোষী হই না কেন। আমার এইখানটা পয়েন্ট ছিল। হ্যাঁ, আমি হয়তো যে কথাগুলো বলেছি সেই কথাগুলো আইন আদালত মেনে বলিনি, মানা যাচ্ছে না। দেখুন, এই যে বললাম, আস্থা চলে যাচ্ছে তো আমাদের। আমরা তো চাই কাজে ফিরতে, আমরা তো চাই উৎসবে ফিরতে। দুর্গাপুজো তো আমাদেরও একটা জাতীয় উৎসব বা আন্তর্জাতিক উৎসবের মধ্যে পড়ে, বছরে তো সেটা একবারই আসে। তো উৎসবে যে ফিরবো, উৎসবে ফেরার আগে নিজের কাছে তো একটা জবাব দিতে হবে যে আমরা যেটা করছিলাম সেই জায়গাটাতে আমরা অন্তত একটা আলোর দিশা দেখাতে পেরেছি। এই যে বাচ্চা বাচ্চা জুনিয়র ডাক্তাররা আমার এত বড় একটা আন্দোলন সংগঠিত করলো, তাদেরকে তো একটা বলতে হবে যে ভাই এই কারণে মেয়েটি মারা গেছে এবং এই কারণটা সমাধান করা গেছে যতটা সম্ভব। সেটা সিকিউরিটি হতে পারে, সেটা ল অ্যান্ড অর্ডার রিলেটেড গাফিলতি হতে পারে, সেটা সাবোটাজ হতে পারে, হোয়াট এভার। অ্যাটলিস্ট এটা তো বলতে হবে। এইটুকু বলে দিক না, একটা প্রপার চার্জশিট দিয়ে বলে দেয়া হোক আইনি পরিভাষায় যে এরা 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 দোষী সাব্যস্ত বলে আমার মনে হয় বা আমাদের মনে হয়। হ্যাঁ, এখানে একটা অসুবিধে আছে, যেরকম হাতরাসের ক্ষেত্রে হয়েছিল, যেরকম নির্ভয়ার ক্ষেত্রে হয়েছিল, যে কারা অ্যাকিউজ সেটা যিনি মারা গেছেন তিনি যাওয়ার আগে অন্তত একবার ডাইং ডিক্লারেশন হিসেবে বলে যেতে পেরেছিলেন। এখানে কেউ সেরকম ছিল না, কেউ করতে পারেনি, বলতে পারেনি।
বলার মতো অবস্থায় ছিল কিনা তাও আমরা জানি না, কারণ পুলিশের কাছে আনকনসাস বডি ফাউন্ড বলা হয়েছিল। সত্যি সে ওই অবস্থায় অতটা কষ্ট পেয়েও তখন বিনা চিকিৎসায় বেঁচে ছিল কিনা সেটাও আমরা জানি না। এমন হতে পারে হয়তো ওকে ওইভাবে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। কতটা নৃশংস হতে পারে যদি সত্যি এরকম হয়, যেখানে সে হাসপাতালে আছে, হাসপাতালের এমার্জেন্সি তার থেকে 2 তলা নিচে। ভাবলে শিওরে উঠতে হয়। ভগবান করুন পরম শত্রুর সাথে, এই সঞ্জয় সন্দীপের সাথেও যেন এতটা খারাপ কাজ না করা হয়, কোনোদিন যেন না হয়, কোনোদিন যেন না হয়। আর এখন কি দেখছি, এখন তো উৎসব চলছে, বাঘ ফিরে এসছে খাঁচা থেকে আবার জঙ্গলে। মানে ইনডিরেক্টলি বোঝা যাচ্ছে আমরা তো জঙ্গলেই বাস করছি, এতদিন চিড়িয়াখানায় ছিল। আমরা সবাই কম বেশি চিড়িয়াখানাতেই আছি। আমরা শিয়ালরা গর্তে ঢুকে যাচ্ছি, আমরা খাঁচায় ঢুকে যাচ্ছি, আর বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসেছে। আমরা তো হয় চিড়িয়াখানায় আছি আর নাহলে জঙ্গলে আছি। বিশ্বাস করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো পশু এতটা খারাপ নয় যতটা খারাপ আপনারা পশুদের নাম করে করে পশুদের অপমান করছেন না। বাঘ বলুন, শিয়াল বলুন, হায়না বলুন, নেকড়ে বলুন, এরাও না এতটা খারাপ নয় যতটা খারাপ আজকে আমার রাজ্যের মানুষগুলোর রূপ দেখা যাচ্ছে। কিছু মানুষের অবশ্যই এতটা খারাপ বোধহয় ওরা নয়। ওদের নামে না মানে কি বলবো, এইসব কথা বলবেন না। বাংলার বাঘ, বোলপুরের বাঘ, এসব বলবেন না। বাঘগুলো সুন্দরবনে কষ্ট পাচ্ছে, কাঁদছে, এমনি তাদের সংখ্যা কমে যাচ্ছে। বলবেন না এরকম, খুব বাজে লাগে। নিজেদের নামেই বলুন না, অমুক ফিরে এসেছে, তমুক ফিরে এসেছে। যে ফুলটা ছোড়া হচ্ছে তার গায়ে, ফুলটাকে খুব সম্মান করছেন তো। ওই ফুল কিন্তু 2 দিন বাদে মা দুর্গার পায়েও ছুড়বেন। গাঁদা ফুল অঞ্জলি হলে তো গাঁদা ফুল নেওয়া হয় না। সরস্বতী পুজোর অঞ্জলিতে গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে আমরা অঞ্জলি দিই, তারপর সেটাকে মায়ের পায়ে অর্পণ করি। দুর্গা পুজো অষ্টমীতে যে অঞ্জলি দিই সেখানেও গাঁদা ফুল ফুলের মধ্যে একটা থাকে। আর এই মানুষটার গায়েও গাঁদা ফুল ছুঁড়ছেন। উদ্ভিদ তো কিছু বলতে পারে না, নিজের অপমান হলেও চুপ করে সহ্য করে। ভালো দিন। প্রায় মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসুর জেল খেটে ফেরার থেকেও অনেক বড় জায়গায় উনি অধিষ্ঠিত। যদিও উনি জামিন পেয়েছেন, ওনার বিরুদ্ধে কোনো অপরাধ এখনো প্রমাণিত হয়নি বা অপ্রমাণিত খারিজও হয়নি। যাই হোক, আমাদের দেশে সিবিআই এর যা অবস্থা, কেউ একবার জামিনে মুক্তি পেয়ে গেলে তারপর তাকে আর জেলে যেতে হয় না। বর্তমানে অনেক বিধায়ক এমন আছেন, অনেক সাংসদ এমন আছেন যাদের বিরুদ্ধে এখনো চলছে, কিন্তু তারা যে বেরিয়ে এসেছেন তারপর আর কেউ জানেই না তাদের কি খবর বা তাদের কেসের কি খবর। তারা বা তাদের উকিল হয়তো সময় মতো করে হিয়ারিং হয়ে যায়, সংবাদ মাধ্যমও যায় না, কেউ জানতেও চায় না। যেমন ধরো রোজ ভ্যালিতে অনেকজন এমএলএ এমপি, একজন তো মাননীয় প্রাক্তন সাংসদ মিস্টার পাল তো চলেই গেলেন, মারাই গেলেন উনি। বাকি যারা আছেন তাদেরও কোনো মানে কেস চলছে কি চলছে না, হিয়ারিং হচ্ছে কি হচ্ছে না আমরা জানতেই পারি না। এমনকি মাননীয় প্রাক্তন মুখপাত্র মাননীয় মিস্টার ঘোষ, উনিও এখন মানে সম্পূর্ণ মুক্ত না জামিনে মুক্ত, ওনার বিরুদ্ধে সব বেকসুর হয়ে গেছে কিনা তাও জানি না। অবশ্য ওনার বিরুদ্ধে যা কিছু করেছিল তো এই সরকারি সিআইডির দ্বারাই তো উনি গ্রেপ্তার হয়েছিলেন এবং জেল খেটেছিলেন। আমাদের দেশের আইন বড় অদ্ভুত জানেন তো। একটা মানুষকে নির্মমভাবে হত্যা ধর্ষিত হওয়ার পরও প্রমাণ করতে হয় যে আমি ধর্ষিত হয়েছি, হয় সে ব্যক্তিগতভাবে প্রমাণ করে, না তার পরিবারবর্গ, তার আশপাশের লোকজন প্রমাণ করে, এবং কার দ্বারা ধর্ষিত হয়েছে, কার দ্বারা খুন হয়েছে সেটা প্রমাণ করতে হয় তার আশপাশের লোককে। সরকার প্রমাণ করে না, উল্টে সরকার তার বিরুদ্ধে কাজ করছে নিজের সাফাই বাঁচাতে। সেখানে সে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে, অথচ আমাদের একটা
মৃতা বোনের জাস্টিস পাওয়ার জন্য জলের মতো টাকা চাঁদা তুলে তুলে সেই লয়ারদেরই দিতে হচ্ছে। ভাবতে পারেন সত্যি কোন দেশে আমরা আছি বলুন তো? কোন রাজ্যে বা কোন আইনের আওতায় আমরা আছি ভাবা যায়? অথচ এই আইনের বদলের দিকে কারোর কোনো দৃষ্টি নেই। আর এই দৃষ্টিটা যদি চোখে আঙুল দিয়ে আমাদের জুনিয়ররা দেখিয়ে দেয়, তখন তাদের শাসক দল যেরকম বলে, তেমনি বিরোধী দলও বলছে যে এরা নাটক করছিল, এদের এত নাটকের কি প্রয়োজন ছিল? জুনিয়র ডাক্তার তো নাটক করলো। আবার একজন প্রাক্তন ক্রিকেটার তিনি পর্যন্ত আজকে বলেছেন যে এদের আন্দোলনটা সেলফিশ আন্দোলন। আমি শুধু এদেরকে একটাই কথা বলবো, আমার সত্যি এদের কোনো উত্তর দিতে রুচিতে বাধে। একটাই কথা বলবো, ভগবান আপনাদের মঙ্গল করুন, আপনাদের পরিবারবর্গের মঙ্গল করুন। আর কখনো কোনোদিন যেন এই জুনিয়র ডাক্তারদের পূর্বসূরি বা উত্তরসূরিদের কাছে আপনাদের চিকিৎসার জন্য আসতে না হয়। যেন আপনাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি থাকে যে বিদেশে গিয়ে বা কোথাও গিয়ে চিকিৎসা করে ফেলবেন, বা এই যে র্যাকেট থেকে যারা যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত উৎপন্ন, উদ্ভিদ বলবো না, আবার গাছকে অপমান করছি, উৎপন্ন যে সমস্ত ডাক্তাররা রয়েছে তাদের কাছে যেন গিয়ে চিকিৎসা করেন। একটাই ভয় লাগে, তখন সেই কনফিডেন্স আপনার থাকবে তো, আপনার থাকবে তো তাদের কাছে চিকিৎসা করানোর। আর যদি তা না থাকে, যদি যারা আজকে আন্দোলনকারী তাদের কাছে যেতে হয়, আপনি নিজের কাছে ছোট হবেন না তো? ওনারা তো চিকিৎসা করবে এথিক্যালি, তো সবাই আমরা চিকিৎসা করতে সবাইকে বাধ্য, সে আমাদের যত বড় শত্রু বন্ধুই হোক না কেন, আমরা বাধ্য, আমাদের করতে হয় এবং সঠিক চিকিৎসাই করতে হয়। কিন্তু আপনার কোথাও গিয়ে লাগবে না তো? যাই না, লাগে তো না, মানে রাজনীতিতে জয়েন করলে তো সেসব শুনেছি বিসর্জন দিয়ে আসতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, উৎসবে মন দিন। উৎসব আসছে, প্রচন্ডভাবে উৎসবে এবার মন দিতে হবে। এবার তো সবাই আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে, সব নাটক ফাটক এবার থামাতে হবে, উৎসবে মন দিতে হবে। উৎসব করুন, উৎসব, আর ভালো থাকার চেষ্টা করুন। তবে বিশ্বাস করুন, আমরা ভালো নেই, আমরা ভালো থাকবো না, আমরা পুজোও ভালো থাকবো না, পরবর্তীকালে ভালো থাকবো না, যতদিন না একটা সুবিচারের ইঙ্গিত পাই। পুরো সুবিচার যে 5 বছরের আগে আসবে না, সেটা আমরা খুব ভালো বুঝে গেছি। যত 3 মাস বলা হচ্ছে, তত উকিল দিয়ে পেছানোর চেষ্টা করা হচ্ছে, সুতরাং সেটা আমরা খুব ভালো বুঝে গেছি। কিন্তু একটা দিশা, সিবিআইকে আমার করজোরে অনুরোধ যে একটা দিশা দিন, এই ছেলেগুলো অন্তত যেন মনটাকে শান্ত রেখে কাজ করতে পারে, আমরাও যাতে একটুখানি মন শান্ত রেখে নিজেদের কাজটা করে যেতে পারি। ভালো থাকবেন, নমস্কার।